চড়া নীতি সুধারের কারণে গেল ১.৫ বছরে চাকরি হারিয়েছেন ১২ লাখ মানুষ। আগামী ৬ মাসে এই তালিকায় যুক্ত হতে পারে সমপরিমাণ কর্মী। আইসিসি সেমিনারে এমন আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। বলেন, এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় ব্যাংক খাত। তবে ভিন্নমত গভর্নরের। সময় পেছানোর সমালোচনা করে তিনি বলেন, মূল্যস্ফীতি ও খেলাপি ঋণ কমে আসলেই ইতিবাচক প্রভাব পড়বে সুদ হারে। রাকিব আল জাবেদের রিপোর্ট। এলডিসি উত্তরণ ও ব্যাংক খাতের প্রস্তুতি বিষয়ে এই আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসি। বক্তারা বলেন, উত্তরণ পরবর্তী সময় কেবল ইউরোপের বাজারে প্রতি বছর 14% রপ্তানি কমবে বাংলাদেশের। বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, ১.৫ দশকে লুটপাট ও অনিয়মে জর্জরিত ব্যাংক ব্যবস্থা, ফলে তা এখনো প্রস্তুত নয় এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায়। Forecasting lots of challenges, and if I understood correctly, they are not still totally prepared to face the challenges of LDC graduation. কি হয়ে গেল ১.৫ বছরে যে আমরা গ্র্যাজুয়েশন করতেই হবে, এখানে আমাদের কি লাভ আছে, এটা আমরা এখনো খুঁজে পেলাম না। বাট আলটিমেটলি লেট অ্যান ইলেক্টেড বডি ডিসাইড দিস, বিকজ এটাতে আমরা আসলে একই কথা বারবার বলে লাভ হবে না। Non-performing loans remain a systemic risk. We need aggressive recovery strategies, asset quality reviews, which is already undergoing, legal reform to enforce contracts. Commission will gradually remove our preferential market access. Under the European Union EBA, we are aware that everything but arms scheme, most exports, mainly RMG, currently enter duty-free. এ সময় বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কঠোর সমালোচনা করে একে আজাদ বলেন, বিনিয়োগ না হওয়ায় বেকার হয়ে পড়ছেন অনেকে। আগামী ৬ মাসে সেই তালিকায় যুক্ত হতে পারে আরও ১২ লাখ মানুষ। অবশ্য এই দাবির বিপক্ষে মত গভর্নরের। বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতেই নীতি সুধার বাড়ানো হয়েছে। মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে? ১২ লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে হয় আরো ৬ মাসে আরো ১২ লক্ষ লোক চাকরি হারাবে, যে অবস্থা চলছে। ইন্টারেস্ট রেট আপনারা বলছেন হাই, আমিও বিশ্বাস করি এটা হাই, বাট ইট ইজ নট হাই ইন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ বাংলাদেশ। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইন্টারেস্ট রেট কখনোই সিঙ্গেল ডিজিটে ছিল না বাংলাদেশে, এটা বলে কোনো লাভ নাই, কারণ ইট ইজ নট এ নিউ ফেনোমেনা। বাট অ্যাট দ্য সেম টাইম, যখন একটা দেশ থেকে ৩ লক্ষ কোটি টাকা চলে গেছে, শুধু ব্যাংকিং সিস্টেম থেকে $20 বিলিয়ন, অর্থাৎ 20 থেকে $25 বিলিয়ন চলে গেছে, সেখানে কন্ট্রাকশন হবে না, অবশ্যই ডিপোজিট গ্রোথ কম্প্রেসড হয়েছে। এ সময় উত্তরণের জন্য বাড়তি সময় না চেয়ে বরং ব্যবসায়ীদেরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ডক্টর আহসান এইচ মনসুর। We have to work hard, we have to compress our time schedule, but we can do it, we can do it faster. রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ৫-১০ কোটি নয়, ব্যাংকে গোপন এফডিআর প্রায় ৭১ কোটি টাকা। নোয়াখালীর সেনবাগ ও ঢাকার ডেমরার একরের পর একর জমি আছে কুরিয়ার কোম্পানিও। এখানে শেষ নয়, মধ্যপ্রাচ্যের বিলাসবহুল নগরী দুবাইয়েও আছে বাড়ি। এগুলো হলো নোয়াখালীর সেনবাগে সাবেক ছাত্রলীগ নেতা শামসুদ্দিন আহমেদ রিয়াদের সম্পদের ফিরিস্তি, যার তদন্ত নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর আয়কর গোয়েন্দারা। রুহুল আমিনের রিপোর্ট। কুরিয়ার সেবায় খুব একটা নামডাক নেই এজেআর-এর। প্রতিষ্ঠানের কারওয়ান বাজার শাখায় ব্যবসার অবস্থা জানতে ৭১ শাখা প্রধান দাবি করেন ১০-১২ জন কর্মীর এই ইউনিট লোকসান গুণে নিয়মিত। বিভিন্ন জায়গা লাগে না যে এরিয়াতে একটা অফিসিয়ালি ভালো হয়, ওই হিসাবে এটা কারওয়ান বাজার বুঝেন তো, হার্ডওয়্যার মার্কেট, এর টাকা ভাগ খুব কম, ৮০,০০০ টাকা, ১০০ টাকা, ১২০ টাকা। তবে মহাখালী শাখার চিত্র কিছুটা ভালো। অফিস জরাজীর্ণ হলেও মুনাফা হয় নিয়মিত, যার লেনদেন হয় পুরোটাই নগদ টাকায়। সেলের যে বিষয়টা, এগুলো আমরা কোম্পানিকে দিয়ে দিই। আমাদের এখানে ধরেন বাকি বুকিং বেশি হয়, আমার এখান থেকে যে পার্সেলগুলো বুকিং হয় ভাড়া বাকি থেকে এটা বিভিন্ন শাখায় যায়, ওখান থেকে ভাড়াটা কালেক্ট করে। কুরিয়ার ব্যবসায় বড় বড় প্রতিষ্ঠানের তুলনায় এজেআর-এর অবস্থা নাজুক হলেও ২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির মালিকের হাতে আসে কোটি কোটি টাকা, যা রাখা হয় কয়েকটি ব্যাংকে। বিভিন্ন শাখায় থাকা প্রায় ৭১ কোটি টাকার গোপন এফডিআর-এর দলিল পেয়েছেন এনবিআর-এর কর গোয়েন্দারা। এর মধ্যে ব্যাংক এশিয়ায় ১৮,৬৬,০০,০০০, ব্র্যাকে ১৫ ও প্রাইমে ১০ কোটি। আর এসবের মধ্য থেকে ৬৪ কোটি টাকা আটকে দিয়েছেন কর গোয়েন্দারা। সম্পত্তি যদি গোপন করা হয়, তাহলে আয়কর আইনের বিধান হচ্ছে তাকে একটা টাইম মেশিন দেওয়া হয়েছে। সে টাইম মেশিন দিয়ে অতীতে যে কোনো পিরিয়ডে তারা যেতে পারবেন,
অতীতে যে কোনো পিরিয়ডে, তাহলে তাকে সে করটা দিতে হবে। যদি 25% বা 30% হয়, সে করটা দিতে হবে। তার উপর দিয়ে সুদ দিতে হবে, তার উপর আবার জরিমানা আছে। কোম্পানিটির উত্থানও বিস্ময়কর। এজেআর কুরিয়ারের মালিক শামসুদ্দিন আহমেদ রিয়াদ ছিলেন নোয়াখালীর সেনবাগ ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা। 2018 সালে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেন পরের বছর। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায় আসার আগেই শামসুদ্দিনের 4টি ট্রাক ধরা পড়ে গোয়েন্দা পুলিশের হাতে। তখন তড়িঘড়ি করে কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে গাড়ি ছাড় করান। এরপর দ্রুতই ব্যবসা বড় করেন শামসুদ্দিন। বর্তমানে এজেআরের সারা দেশে শাখা 144টি, আর পরিবহনে নিয়োজিত ছোট বড় মিলিয়ে 290টি গাড়ি। কর গোয়েন্দাদের হিসাবে এসব গাড়ি কেনায় 2023-24 অর্থ বছরে 29 কোটি টাকা খরচের তথ্য গোপন করা হয়। এছাড়া ক্যাশ লেনদেন হওয়ায় শত শত কোটি টাকার বিক্রি সামনে আনেনি কোম্পানিটি, যদিও অভিযোগ অস্বীকার করেন কোম্পানির কর্মকর্তারা। 100% যে অ্যাসেটের কথা বলতেছেন, আমরা পুরোটি আমরা শো করছি। বললে তো ব্যাংকরা আমাদেরকে কোশ্চেন করুক, আমাদেরকে শোকস করুক, আমাদেরকে ডিমান্ড করুক, সেটা না করে আপনাদের কাছে তথ্য যায়, আমরা তো জানি না। শামসুদ্দিন স্ত্রীসহ পলাতক দুবাইয়ে, সেখানেও বিলাসবহুল সম্পদ গড়ে তুলেছেন বলে তথ্য পেয়েছেন এনবিআর কর্মকর্তারা, যার অনুসন্ধান চলমান। দেশেও বিভিন্ন স্থানে কিনেছেন একরের পর একর জমি, যদিও এখনও সামনে আসেনি সম্পদের উৎস। রুহুল আমিন, 71, ঢাকা। সবশেষ অর্থ বছরে 19% আমদানি বেড়েছে পাকিস্তান থেকে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, 2024-25 শেষে দেশটি থেকে মোট আমদানির পরিমাণ ছিল $74.77 লাখ, যা আগের অর্থ বছরে ছিল $62.78 লাখ। এই সময় সে দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে তুলা থেকে এবং $56 কোটি। এদিকে বৈরী সম্পর্কের পরও ভারত থেকে আমদানি হয়েছে $955 কোটি বেশি পণ্য, যা আগের অর্থ বছরে ছিল 900 কোটি। সেই হিসাবে আমদানি বেড়েছে 6% উপরে। সেখান থেকেও সবচেয়ে বেশি $271 কোটি তুলা আমদানি করা হয়েছে, যা মোট ব্যয়ের 28.5%। উল্লেখ্য, বরাবরের মতো আমদানির শীর্ষ উৎস ছিল চীন। দেশটি থেকে আসে $18 বিলিয়ন পণ্য, যা আগের বছর থেকে 9% বেশি। সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, এমনকি গেজেটও প্রকাশ করা হবে না। মঙ্গলবার সচিবালয়ে এমনটা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই ডিফেন্স ইকোনমিক জোনের জন্য ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। শারমিনীর রিপোর্ট। দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। প্রায় 11 বছর পর দ্বিগুণ বেতনের স্বপ্ন দেখতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশি বিদেশি ঋণের বোঝা সরকারের কাঁধে, তখন বেতনের জন্য বাড়তি 1,06,000 কোটি টাকা আসবে কোত্থেকে? সরকারের পরিকল্পনাই বাকি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। সরকারি কর্মচারীদের স্বভাবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে। এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। প্রশ্ন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সাথে টানাপোড়েন হচ্ছে কিনা। হচ্ছে না এটা আমি বলবো না, কিন্তু আমরা একটা নীতিগত একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি। উপদেষ্টা বলেন, ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ হিসেবে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমি জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় না। সভায় রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুরের ডাল ও 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য 100টি জিপ ও 40,000 টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। ডাইরেক্ট ইয়ের মাধ্যমে, তো এটা আমাদের সরকারি শিল্প প্রতিষ্ঠান প্রগতি থেকে কেনা হবে। শারমিন নীরা, 71, ঢাকা।
বাংলাদেশের কর ব্যবস্থাপককে জটিল ও পরোক্ষ করের উপর অতিমাত্রায় নির্ভরশীল হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। বিকেলে ডক্টর জায়েদি সাত্তারের নেতৃত্বাধীন 11 সদস্যের জাতীয় টাস্কফোর্স এ প্রতিবেদন হস্তান্তর করেন। এতে বলা হয়, সামান্য সংস্কার বা খণ্ডিত পরিবর্তনের বদলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর ব্যবস্থার মৌলিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন। এতে 55টি নীতিগত বিষয় চিহ্নিত করে সেগুলোর জন্য সুপারিশ করা হয়। এছাড়া 2030 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 10% থেকে 12% এবং 2035 সালের মধ্যে 15% থেকে 20% উন্নীত করার রূপরেখা দেয়া হয় প্রতিবেদনে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়তে পারে আরও 1 মাস। এর আগে চলতি কর বর্ষে ব্যক্তি শ্রেণীর রিটার্ন জমার জন্য 2 দফায় সময় বাড়িয়েছিল এনবিআর, যা শেষ হবে 31 জানুয়ারি। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, এখন পর্যন্ত অনলাইনে আয়কর জমা দিয়েছেন 35 লাখ করদাতা, বিপরীতে নিবন্ধন করেছেন 48 লাখ। ফলে সামগ্রিক বিষয় আমলে নিয়ে আরও 1 মাস অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। চলতি অর্থ বছরে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করে এনবিআর। অবশ্য ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে সময় বাড়ানোর জন্য এনবিআরকে চিঠিও দিয়েছে সারা দেশের কর আইনজীবীদের সংগঠনগুলো। অবশেষে চূড়ান্ত হলো ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি। এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘিরে অনিশ্চয়তার মধ্যে নিজেদের স্বার্থ রক্ষার্থে এমন উদ্যোগ নিয়েছে দুপক্ষ। নতুন এই চুক্তির আওতায় বৈশ্বিক অর্থনীতির প্রায় 1/4 অন্তর্ভুক্ত হবে। তথ্য বলছে, 2025 সালের মার্চ পর্যন্ত অর্থ বছরে ভারত ও ইইউ এর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল $136 বিলিয়ন। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাড়বে ইউরোপের 27টি দেশে ভারতীয় পণ্যের সরবরাহ। এবার দক্ষিণ কোরিয়ার উপর অতিরিক্ত 10% শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না করায় এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের বাজার পণ্য পাঠাতে 25% শুল্ক গুনতে হবে দক্ষিণ কোরিয়াকে। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। শুল্কারোপের ভয় দেখিয়ে শুধু বাণিজ্য চুক্তিই করেন না, শর্ত পূরণ না হলে আরও শুল্কারোপ করেন ট্রাম্প, যার নজির দেখল এবার দক্ষিণ কোরিয়া। বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করছে না এমন অভিযোগে দেশটির পণ্যে 10% শুল্ক বাড়িয়ে 25% করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি, যদিও কবে থেকে কার্যকর তা স্পষ্ট করেননি। গেল বছর ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের সময় যুক্তরাষ্ট্রের শিল্প খাতে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় কিম মিন সিওক প্রশাসন। পরে প্রশাসনিক জটিলতা ও মুদ্রাবাজারের অস্থিরতায় বিনিয়োগ কার্যক্রমে দেরি হওয়ার কথা জানান তারা। এছাড়া ডলারের বিপরীতে কোরিয়ান মুদ্রা ওনের 7% পতনে বিপাকে পড়ে দেশটির প্রশাসন। ব্যাংক অফ কোরিয়ার গভর্নর রি চ্যাং ইয়ং ও স্পষ্ট জানিয়ে দেন, মুদ্রাবাজারের অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অনুমতি দেবেন না তিনি। এমন পরিস্থিতিতে মুদ্রাবাজারকে অস্থিতিশীল না করে বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য একটি তহবিল তৈরির পরিকল্পনা করে দক্ষিণ কোরিয়া প্রশাসন, যেখানে জাতীয় পরিষদের মাধ্যমে একটি বিশেষ আইন প্রণয়নের প্রয়োজন ছিল। কিন্তু বিনিয়োগের পরিমাণ অনেক বড় থাকায় এই পদক্ষেপের বিরোধিতা করেন অনেকেই। আইন প্রণেতাদের মতবিরোধে বিলটি 2 মাস ধরে ঝুলে আছে সংসদের স্থায়ী কমিটিতে। অন্যদিকে বিলটি পাশ করতে হবে অর্থ কমিটির মাধ্যমে, যেখানে বিরোধী পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠ। যদিও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বলছে ফেব্রুয়ারির শেষের দিকে বিশেষ আইনটি পাশ করা হবে। তবে নতুন করে ট্রাম্পের শুল্ক হুমকির পর একটি সভা ডেকেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়। তথ্য অনুযায়ী গেল বছর $709 বিলিয়ন রপ্তানি করে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে যায় $123 বিলিয়ন পণ্য। বছর ব্যবধানে যা কমেছে প্রায় 4%। রপ্তানির শীর্ষে রয়েছে গাড়ি ও যন্ত্রাংশের পাশাপাশি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। উচ্চ শুল্কের ফলে এই পণ্যগুলো আরও ব্যয়বহুল হওয়ার ঝুঁকিতে রয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।